তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী। ৮ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি আজাদ। জানাবো ভারতের নীল নকশায় দীর্ঘ সূত্রায়ন কৌশল, তারেক রহমানের ফেরা, হাসিনার বিচার, কোন দিকে খেলছেন আসিফ। এবং সর্বশেষ জানাবো জয়নুল আবদিন ফারুকের মন্তব্য, শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কায়সার কামাল বলেন, তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনিভাবেই মোকাবেলা করা হবে। দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি তার অগাধ আস্থা রয়েছে, তাই সব আইনি প্রক্রিয়া শেষে যথাসময়ে তিনি দেশে ফিরবেন। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের অধিকাংশ নেতাকর্মী। তবে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি, এই কারণে তিনি এখনো দেশে ফিরতে পারেননি। ৮ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি আজাদ। ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগমকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সাম্য এই রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুর ১২টায় সাবেক এমপি শিউলি আজাদকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় আদালতের নিকট ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভারতের নীল নকশায় দীর্ঘ সূত্রায়ন কৌশল, তারেক রহমানের ফেরা, হাসিনার বিচার, কোন দিকে খেলছেন আসিফ। প্রশ্নটি সরাসরি করা যেতে পারে, কি করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, কি নিয়ে সময় গুজরান করছেন, কি চাইছেন তিনি, কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আসিফ নজরুল। রক্তক্ষয়ী ৫ই আগস্টের অভ্যুত্থানের পর ২ মাস হতে চলল, এর মধ্যে কি করেছেন তিনি। নিজ পছন্দসই প্রধান বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার বলতে ১ নম্বরে প্রথম আলোর নারী সাংবাদিক রোজিনা ইসলামদের মামলা প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধনীর লক্ষ্যে মত বিনিময় সভা, বিভিন্ন এনজিওর কয়েকটি সভা সেমিনারে যোগদান। ফিরিস্তি টানলে হয়তো বেরোবে আসিফ নজরুলের এমন অনেক কাজ, যা তার কাছে বিবেচিত হতে পারে অগ্রাধিকার ভিত্তিতে প্রধান এবং মূল কাজ বলে। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা অকাতরে যে জীবন দিলেন, তাকে আসিফ নজরুলের এসব কাজের জন্য বলা বাহুল্য। আসিফ নজরুল শেখ হাসিনার মন গড়া সংবিধান সুরক্ষার পথই শপথ নিয়েছেন। ফাইনালি তিনি শেখ হাসিনার সংবিধান তথা হাসিনাকে সুরক্ষা প্রদানের কাজটি নিখুঁতভাবে সম্পাদন করলেও হয়তো বিস্ময়ের কিছু থাকবে না, কারণ এরই মধ্যে জুলাই আগস্ট বিপ্লবকে ভারতের নীল নকশায় বেহাত বিপ্লব হওয়ার আশঙ্কার কথা বলতে শুরু করেছেন নাগরিক সমাজ। আর এই আশঙ্কার কারণটি হচ্ছে আসিফ নজরুল, তার প্রতিশ্রুতির লাইনচ্যুতি। তিনি কি বলে ছাত্র জনতাকে আশ্বস্ত করেছিলেন, বাস্তবে কি করছেন, কোন দিকে খেলছেন তিনি। গণহত্যা তথা ছাত্র জনতা হত্যার বিচার শুরুর লক্ষ্যে কার্যকর তেমন কিছুই করেননি আইন উপদেষ্টা আসিফ নজরুল। একজন প্রধান বিচারপতি নিয়োগের ব্যবস্থা করেছেন, তিনি ভালো ভালো কথা বলছেন, অথচ হাসিনার মাফিয়াতন্ত্র এবং ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের এখনো ইন্ট্যাক্ট রেখে দিয়েছেন পূর্ণ মর্যাদায়। তাদের নিয়োগ বাতিল, প্রত্যাহার, আইনের আওতায় এনে বিচার করা তো দূরে থাক, তাদেরকে ব্যবহার করতে দিয়ে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের পতাকা ওড়ানো গাড়ি, বসবাসের জন্য দিয়ে রেখেছেন আলিশান সরকারি বাসা। শপথবদ্ধ রাজনীতিবিদ খ্যাত সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এম ইনায়েতুর রহিম পদত্যাগ করেছেন মাত্র, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। বিচার তো দূর কাবাত। শেখ হাসিনা তার ১.৫ দশকের শাসনামলে বেছে বেছে ডিএনএ টেস্ট করে ছাত্রলীগ নেতাদের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দিয়েছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ, আছে রায়ের পাতায় পাতায় রয়েছে দুর্নীতি আর নগ্ন আওয়ামীপনার স্বাক্ষর। বিচারপতি নামধারী সে ছাত্রলীগ নেতাদের স্পর্শ করতে আসিফ নজরুল কুণ্ঠিত। অন্তর্বর্তীকালীন সরকারের আরো কয়েকজন সংবিধান এবং আইন জানা উপদেষ্টা রয়েছেন, তারা কিছুই বলছেন না, কারণ তাদেরকে এই দপ্তর দেয়া হয়নি। আসিফ নজরুল এই দপ্তরে থাকলে শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া প্রেতাত্মাদের সুবিধা অনেক। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়গণ অবিলম্বে বিচারপতির গাউনধারী শেখ হাসিনা কর্মীদের অপসারণের কথা উচ্চারণ করলেও আসিফ নজরুল হাজারটা আইন হাজির করেন, জটিলতা সৃষ্টির ভয় দেখান, ভবিষ্যতে প্রশ্ন ওঠারও জুজুর ভয় দেখান। যদিও সংবিধান এবং আইন অগ্রাহ্য করার নামই হচ্ছে বিপ্লব। দেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে বিপ্লব সার্থক করেছেন। সংবিধান না মানা সেই বিপ্লবকারীদেরকে যদি
হাসিনার সংবিধানের ভয় দেখানো হয় তাতে আখেরে লাভ বোঝার বাকি থাকে না। আসিফ নজরুল পেশায় শিক্ষক, তাই দেশের সকল মানুষকে তিনি ছাত্র জ্ঞান করেন, অথচ তাকেও আইন পড়াতে পারেন এমন অনেক প্র্যাকটিসিং আইনজীবী সুপ্রিম কোর্টে রয়েছেন। কাকে তিনি কি শেখান? বিচারপতি পদে শেখ হাসিনার নিযুক্ত ছাত্রলীগ নেতাদের অপসারণের কয় মিনিট লাগে? বিপ্লবী যেখানে আইন মেনে হয়নি, বিচারপতি অনুসরণে আইনকে এত তোয়াক্কা কিসের? শিক্ষক আসিফ নজরুল অন্য কারো ছাত্র হতে ইগোতে বাধে, নয়তো সুপ্রিম কোর্টের একজন প্র্যাকটিসিং আইনজীবী বিচারপতি লীগ সদস্যদের বিচারাঙ্গ ছাড়া করার তরিকা বাতলে দিতে আসিফ নজরুলের কাছ থেকে হয়তো 5 মিনিটের বেশি সময় নেবেন না। সমস্যা হচ্ছে সব জানতা আসিফ নজরুল কোনো আইনজীবীর পরামর্শ দেন না, এমনকি সরকারের উপদেষ্টা পরিষদে থাকা আইনজীবীদের পরামর্শ গ্রহণে তার দারুণ অরুচি। শেখ হাসিনা ধ্বংস করে যাওয়া প্রতিষ্ঠান সংস্কারের বহুবিধ কমিশন রয়েছে, বিচার বিভাগ সংস্কারের একখানা কমিশন গঠিত হয়েছে, যদিও এদেশে কমিশনের ইতিহাস সুখকর নয়। অনেকে মনে করেন এসবই কাল বিলম্বের টুলস। মানুষ গণহত্যা দ্রুত বিচার চায়, খুনি শেখ হাসিনার শাস্তির উপভোগ করতে চায়, কিন্তু সেই আকাঙ্ক্ষার পানি ঢেলে দেয়া হলো কথিত সংস্কার কমিশনের কথা বলে। অনেকে মনে করেন সংস্কার হওয়াটা জরুরি, কিন্তু সেটি হতে পারে খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের শাস্তি নিশ্চিত করার পর। সাংঘাতিক রকম আইনের শাসন নিশ্চিত করেছেন মর্মে মুখে ফেনা তুলতেন হাসিনার লেসপেন্সার আনিসুল হক। সেই আইনের শাসন দিয়েই গণহত্যার বিচার করাটা ছিল শ্রেয়, এতে অন্তত কাউকে দোষারোপের সুযোগ থাকতো না। হাসিনার সংবিধান, হাসিনার আইন, হাসিনার ট্রাইব্যুনাল নেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠত, হয়তো শেখ হাসিনা ও তার দোসররা হয়তো স্বস্তির বোধ করতেন, কিন্তু আসিফ নজরুল্লাহ যেই ধাঁচের বিচার শেখ হাসিনার করবেন মর্মে মনস্থির করেছেন, তাতে শেখ হাসিনা আরো বেশি স্বস্তি বোধ করবেন। কারণ আসিফ নজরুল্লাহ যখন শেখ হাসিনা ও তার বংশবদ্ধের কাঠগড়ায় তুলবেন, তখন হয়তো দ্রোহের আগুনে তাতানো মানুষের ক্ষোভটাই থাকবে না, ভাটা পড়বে মানুষের আগ্রহে। যতই কাল বিলম্ব হবে ততটাই হাসিনার স্বস্তি নিশ্চিত হবে। বিখ্যাত টাইম ম্যাগাজিনের এত স্পষ্ট ইঙ্গিতই দিয়েছেন প্রকাশিত প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, সংস্কারপন্থীরা সত্যি একটি জটিল পরিস্থিতিতে রয়েছেন। অর্থবহ সংস্কার কার্যকর করতে এবং যারা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতায় আনতে সময় লাগবে, কিন্তু দিক নির্দেশনাহীন একটি দেশে যেখানে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সংগ্রাম করছে, তারা ধৈর্য হারাতে বেশি সময় নেবে না। এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে 6 দফা সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের নানান দুঃসহ স্মৃতি সাধারণ মানুষের মন থেকে মুছে যেতে শুরু করবে। রাজনৈতিক বিশ্লেষকদের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে, তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। ব্যাপক ভিত্তিক সংস্কারের ধোঁয়া তুলে মূল কাজ থেকে সরকারকে দূরে রাখার মধ্যে টাইম ম্যাগাজিনের উল্লেখিত আশঙ্কা সাজুজ্য রয়েছে। বিচার শুরুতে যত বিলম্ব হবে, লাভের পাল্লা ভারী হবে গণহত্যার আসামি শেখ হাসিনার। শেখ হাসিনা এবং তার কিছু দোসরের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। 2 মাস হয়ে গেল, তদন্ত এবং বিচার শুরুর লক্ষণ দেখা যাচ্ছে না। প্রথমে বলা হচ্ছে জুলাই আগস্ট গণহত্যাকারীদের দ্রুতই বিচারের কাঠগড়ায় তোলা হবে, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। আইনত ট্রাইব্যুনাল গঠন হয়ে থাকলেও কার্যত শুরু করা যায়নি বিচার। তদন্ত সংস্থায় 2 জন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পুরনো অফিস স্টাফ ছিল 8 জন। প্রসিকিউশনে নিয়োগ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন, অথচ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের কোনো খবর নেই। গত 1 মাসে শীঘ্রই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়েছে কয়েকবার। আসিফ নজরুল ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দূরে থাক, হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দিতে পারেননি, অথচ বিচারপতি নিয়োগ দেওয়ার মতো বহু দক্ষ সাহসী আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের বিচারকের অভাব নেই। আসিফ নজরুলের সঙ্গে তাদের যেহেতু ব্যক্তিগত জানাশোনা নেই, তাই তাদেরকে এসব পদে যোগ্য মনে করছেন না। বিচারপতি নিয়োগও করতে পারছেন না। আবার তুলেছেন 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা সংশোধন প্রশ্ন। সংশোধনে সেমিনার করে মতামত নিচ্ছেন তার পছন্দসই লোকজনের। যদিও অনেক আইনজীবী মনে করেন শেখ হাসিনা যে আইনে বিএনপি জামাত নেতাদের ফাঁসি দিয়েছেন, একই আইনে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার পরিষদ সদস্যরা বিচার করা সম্ভব। এজন্য প্রয়োজন নেই কোনো সংশোধনের। নেই আইন শেখ হাসিনা ধারালো অস্ত্রের মতো ব্যবহার করে বিএনপি জামাতকে নেতৃত্ব শূন্য করলো সেই আইন কি তবে আসিফ নজরুলের হাতে পড়ে ভোতা হয়ে গেল? এক অদৃশ্য সুতোর টানে এভাবেই পেঁচাচ্ছে গণহত্যাকারীদের বিচার।
আসা যাক অধস্তন আদালতে। ১.৫ দশক আওয়ামী লীগ টিকে ছিল মামলার উপর। জঙ্গি নাটক, জামাত বিএনপির গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, নাশকতার দায় করা লাখ লাখ ভুয়া মামলায় শেখ হাসিনার ফ্যাসিজমের পক্ষ নিয়ে বিচার করেছেন অধস্তন আদালতের বিচারকরা। ভুয়া মামলায় রায় প্রদানকারী একজন বিচারকের এখন পর্যন্ত আইনের আওতায় আনেননি আসিফ নজরুল। যখনই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের প্রসঙ্গ এলো, তখনই জিগির তুলেছেন বিচার বিভাগকে সরকারের প্রভাব মুক্ত রাখার। যদিও এসব প্রসঙ্গ এখন নয়, তোলা যেত গণহত্যার বিচার নিশ্চিত করার পর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।